WBC HSC ক্লাস 12-এর ইংরেজির অফিসিয়াল সাজেশনটা নিয়ে কি একটু টেনশনে আছেন? চলুন না এই পুরো বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। আজকের এই আলোচনায় আমরা শুধু প্রশ্নগুলো পড়ব না, বরং বোর্ডের দেওয়া এই সাজেশনের ভেতরের কোডটা একসাথে ভাঙার চেষ্টা করব। আচ্ছা, বোর্ডের ওই যে বিশাল একটা সাজেস্টিভ কোয়েশ্চেনের লিস্ট, ওটা দেখে কি মাথাটা একটু ঘুরে যাচ্ছে? যদি যায় তাহলে কিন্তু একদম ঠিকঠাক লাগছে, কারণ এক ঝলকে দেখলে মনে হতেই পারে এত কিছু পড়া কি করে সম্ভব। কিন্তু আসল ব্যাপারটা হলো ওটা আসলে কোনো ভয়ের লিস্ট নয়, ওটা তো সাফল্যের একটা ম্যাপ। আসুন একসাথে মিলে এই ম্যাপটা পড়া যাক, কারণ এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে পরীক্ষার প্রস্তুতির আসল স্ট্র্যাটেজি। আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে বুঝব বোর্ডের সাজেশনটা আসলে কিসের কোডবুক, তারপর আমরা ডুব দেব লিটারেচার, গ্রামার আর রাইটিংয়ের গভীরে। সেখান থেকে বোর্ডের আসল মেসেজটা খুঁজে বের করে সবশেষে আমরা বানাবো একটা সলিড ফাইনাল স্টাডি গেম প্ল্যান। দেখুন, প্রথমেই এটা বুঝতে হবে যে বোর্ডের দেওয়া এই লিস্টটা আসলে কোয়েশ্চেন ব্যাংকের জন্য প্রশ্ন, মানে যারা প্রশ্ন সেট করবেন এটা তাদের জন্য একটা গাইডলাইন। আর এটাই তো আমাদের জন্য সবথেকে বড়, বলতে পারেন একটা ক্লু। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় বোর্ড ঠিক কোন স্কিলগুলো দেখতে চাইছে। এবার আসা যাক লিটারেচারে, আর এখানেই কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটছে। বোর্ড এখন আর শুধু শুকনো মুখস্থবিদ্যার উপর জোর দিচ্ছে না, বরং চাইছে যে ছাত্রছাত্রীরা যেন টেক্সটের গভীরে গিয়ে বিষয়টা বিশ্লেষণ করতে পারে। ব্যাপারটা ঠিক কি হচ্ছে সেটা বুঝতে এই টেবিলটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। আগে কি আসতো? গল্পের সামারি লেখো, চরিত্রটা কেমন ছিল বলো। আর এখন প্রশ্ন আসছে থিম নিয়ে, লেখকের আসল মেসেজটা কি, বা এই কবিতার সাথে আজকের দুনিয়ার কি সম্পর্ক। মানে আকাশ পাতাল তফাত, তাই না? বোর্ডের সাজেশনে তো সরাসরি একটা লাইনই বলা আছে, যেখানে বলা হচ্ছে যে কবিতা থেকে নয়, কবিতার বাইরে থেকেও লাইন লিখতে বলা হতে পারে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো এখন আর শুধু টেক্সট মুখস্থ করে গেলে চলবে না, নিজের ভাবনা, নিজের বিশ্লেষণ দিয়ে উত্তরটা সাজাতে হবে। তাহলে বোর্ড ঠিক কোন কোন দিকে আমাদের ভাবতে বলছে? তারা কিছু নির্দিষ্ট দিকে ইঙ্গিত দিচ্ছে। যেমন ধরুন, ক্লাইমেট চেঞ্জে আমাদের মানুষের কি দায়িত্ব, বা প্রত্যেকটা কবিতার আসল বার্তাটা কি, মানুষের কষ্ট, মৃত্যু, এইসব গভীর থিমগুলো নিয়ে ভাবতে বলছে। কিংবা একটা সাধারণ টাইটেলের পেছনে আসল তাৎপর্যটা কি। এসবই তো বোধমূলক প্রশ্ন, যেগুলো মুখস্থ করে হয় না। আচ্ছা, এবার গ্রামার। আর এখানেও কিন্তু সেই একই গল্প। হাজারটা নিয়ম মুখস্থ করার থেকে কনসেপ্টটা পরিষ্কার থাকা অনেক অনেক বেশি জরুরি। একটা মজবুত ফাউন্ডেশনই এখানে সবচেয়ে বড় অস্ত্র। এই যেমন ইনডাইরেক্ট স্পিচের কথাই ভাবুন। একটা নতুন ধরনের প্রশ্ন আসছে যেখানে ডাইরেক্ট স্পিচ দেওয়া থাকবে, আর ইনডাইরেক্ট স্পিচের খানিকটা অংশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখতে নতুন লাগলেও বিশ্বাস করুন, এটা আসলে কিছুই না যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে। বোর্ডের দেওয়া উদাহরণটাই যদি আমরা দেখি, কি সহজ দুটো বাক্য। শুধু একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে যে দ্য হ্যান কথাটা দুবার আছে। ব্যাস একটা দ্যাট বসিয়ে দিলেই দুটো বাক্য জুড়ে গেল। দেখুন, কোনো কঠিন নিয়ম লাগলো না। এটাই হলো কনসেপ্টের পাওয়ার। এর সাথে সাথে বোর্ড কিন্তু আমাদের একদম বেসিক জিনিসগুলো, যেমন আর্টিকেল, প্রেপোজিশন, ছোটোখাটো ভুল ধরা, যেমন প্রেফার কফি এরপর যে থ্যান নয় টু বসে, এই ধরনের জিনিস, আর বড় বাক্যকে ছোট করার মতো বিষয়গুলো একটু ঝালিয়ে নিতে বলছে। এবার আসি রাইটিং স্কিলে। এখানে বোর্ড কিন্তু একদম প্র্যাকটিক্যাল হয়ে গেছে। এখন আর শুধু লেখার ক্ষমতা নয়, বাস্তব জীবনে লেখার প্রয়োগটা কতটা করা যাচ্ছে সেটাও দেখা হচ্ছে। ওই যে এসে বা ব্লগ লেখার একটা বিশাল লিস্ট দেওয়া হয়েছে না, ওটাকে যদি একটু ভালো করে দেখি তাহলে কিন্তু মোটে 5টা মূল থিম বেরিয়ে আসছে: স্বাস্থ্য, টেকনোলজি, পরিবেশ, পার্সোনাল গ্রোথ আর সোশ্যাল ইস্যু। ভাবুন তো, এই 5টা থিম রেডি থাকলেই তো প্রস্তুতি প্রায় অর্ধেক হয়ে গেল। ইমেল লেখার ক্ষেত্রেও ঠিক তাই। দেখুন কি ধরনের বিষয় দেওয়া হয়েছে। অনলাইনে কেনা খারাপ ফোনের জন্য কাস্টমার কেয়ারকে ইমেল, বা অ্যাডমিট কার্ডে ভুল ঠিক করার জন্য আবেদন। এগুলো তো আমাদের রোজকার জীবনের সমস্যা, তাই না? বোর্ড আসলে এটাই দেখতে চায় যে আমরা বাস্তব পরিস্থিতিতে কতটা গুছিয়ে লিখতে পারি। তো এতক্ষণ আমরা আলাদা আলাদা করে সব সেকশন দেখলাম। এবার সময় এসছে সবগুলোকে একসাথে মিলিয়ে বোর্ডের আসল মেসেজটা খুঁজে বের করার, কারণ এখানেই লুকিয়ে আছে যে তার আসল স্ট্র্যাটেজিটা। আর সেই মেসেজটা হলো, বোর্ড এখন আর মুখস্থবিদ্যায় বিশ্বাসী নয়, তারা চায় অর্থ বোঝা, মিনিং বোঝা। ফ্রম মেমোরি টু মিনিং, এটাই হলো আসল শিফট। এর প্রমাণ তো আমরা এতক্ষণ ধরেই দেখে আসছি, তাই না? কবিতায় অ্যানালিটিক্যাল প্রশ্ন, গ্রামারে কনসেপ্টের উপর জোর, রাইটিংয়ে রিয়েল লাইফ প্রবলেম, সব কিছু কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে। এখন আর শুধু পড়লে হবে না, বুঝে পড়তে হবে।
তো এই যে এত কিছু আমরা বুঝলাম, এটাকে এবার কাজে লাগাতে হবে। চলুন একটা ফাইনাল গেম প্ল্যান বানানো যাক। এবার জ্ঞানকে অ্যাকশনে পাল্টে ফেলার সময়। তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? 1. লিটারেচারের জন্য সামারি নয়, থিম আর মেসেজ নিয়ে লেখার প্র্যাকটিস করতে হবে। 2. গ্রামারের জন্য রুলসের পেছনে না ছুটে বেসিক কনসেপ্টটাকে একদম সলিড বানাতে হবে। 3. রাইটিংয়ের জন্য ওই যে 5টা থিম বললাম, হেলথ, টেকনোলজি, এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে কিছু পয়েন্ট মাথায় গুছিয়ে রাখতে হবে। আর 4. বিভিন্ন রিয়েল লাইফ সিচুয়েশনের জন্য ইমেল লেখার অভ্যাস করতে হবে। ব্যাস। আসলে এই পরীক্ষাটা শুধু এটা দেখছে না যে আমরা কি জানি, এটা দেখছে যে আমরা কতটা ভালো করে ভাবতে পারি। তো এই চিন্তার ক্ষমতাটা দেখানোর জন্য আমরা তৈরি তো?